আর্মিকে কিছু করতে পারে না, রাগ মিটাই হচ্ছে শেখ হাসিনা। মাইকেল চাকমা মামলা করুক, আজমির যে এই গামছা 8 বছর ধরে কান্নার চোখের পানি মুছছে এটা প্রমাণ করুক। আমি সরকার বলতে রাজি আছি, কিন্তু সরকারের আগে আমি একটি শব্দ বলতেও রাজি আছি, সেটা হচ্ছে দখলদার সরকার। তাহলে আমি আপনাকে সরকার শব্দটা ইউজ করতে পারি। যে বাংলাদেশের মানুষের সেন্স অফ ল, সেন্স অফ ডায়ালেক্টে সিরিয়াস টাইপের প্রবলেম আছে। একটা লোক 14 মাইল দূরের থেকে দৌড়ে আসলে একটা জোরে বল করলে সেটা পেস বল হয় না, কিংবা একটা মানুষ ধরেন আস্তে বল করলো ওইটা স্পিন বল হয় না। মানুষ মনে করে আস্তে মারলে স্পিন, জোরে মারলে পেস। ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ মনে করে অনেক মানুষ যেহেতু মারা গেছে তাই এটা একটা গণহত্যা। আপনি যেই দেশে আল কায়েদার জঙ্গিকে ছেড়ে দিচ্ছেন, আপনি যেই দেশে ট্রেনিংরত অবস্থাতে ভিডিও থাকার পরে আপনি এইসব জঙ্গিদেরকে ছেড়ে দেন, সেইখানে আপনি আশা করেন আর্মি অফিসার মারা যাবে না। দেশটা যে এখনো পর্যন্ত উড়িয়ে দেয়নি, এটাই তো অনেক বেশি। কারণ আমাকে বলতে হবে যে আমি কে, তুমি কে, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কে বলেছে অ্যানার্কিস্ট অ্যানার্কিস্ট। আজমির 2010 সালে 11 সালে সমস্ত জুনিয়র অফিসারদের এগেনস্টে একটা চিঠি পাঠিয়েছিল, ওদেরকে এগেনস্টে না, তা লিখেছে যে তোমাদেরকে বিপ্লব করতে এগিয়ে আসতে হবে, তোমরা দখল করো, এই সরকারকে তোমরা হটাও, এগুলো বলে সে বিশাল তখন মিছিল করতো। শুভেচ্ছা সবাইকে। কথা বলবো আমি যাকে স্টোর হাউস অফ নলেজ অথবা স্টোর হাউস অফ ইনফরমেশন বা তথ্যের ভান্ডার হিসেবে আমি যাকে মূল্যায়ন করতে চাই, তিনি হচ্ছে নিজুম মজুমদার ভাই। তো কথা বলবো আজকে নিজুম ভাইয়ের সাথে 5 আগস্ট পূর্ববর্তী যে তথাকথিত আন্দোলন এবং 5 আগস্ট পরবর্তী সময় আজ পর্যন্ত আপনার টোটাল অবজারভেশন কেমন? প্রথমে আপনার যারা দর্শক আছে এবং আপনাকে এবং যিনি ক্যামেরার পেছনে, সবাইকে অনেক ধন্যবাদ। 5ই আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী দুইটা সেগমেন্টকে যদি ভাগ করি, তাহলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে 5ই আগস্টের আগে যখন আমরা বলছি, তখন আমাদের মাথাতে সবার আগে আসে যে ছাত্ররা কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছে, সেই দাবির ভেতরে নানান ধরনের মানুষের সংমিশ্রণ ঘটেছে, নানান ধরনের এজেন্ডা, নানান ধরনের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন রকমের মানুষ সেখানে এসেছে। এই আন্দোলন শুরু থেকে আমি বারবারই বলেছি এটি একটি ফালতু, একদম যাকে বলে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত একটা দাবি। কেন উদ্দেশ্য প্রণোদিত বলেছি আর কেনই বা আমি এটা নিয়ে খুব বিরক্ত হয়েছি, তার ব্যাখ্যা আমি আমার ফেসবুকে বারবার দিয়েছি। কারণ যেই কোটাকে সংস্কার করবার জন্য, যদিও সেখানে 2 ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল, একদল মানে দাবি দেওয়ার ভেতরে নানান ধরনের দাবি, কেউ বলছে কোটা সংস্কার, কেউ বলছে কোটা বাতিল। আমি যদি ধরে নিই যে সামগ্রিক অর্থে তারা কোটা সংস্কারের কথা বলছে, এই পুরো জিনিসটাই ছিল, কোটা জিনিসটাই ছিল না। আসলে বাংলাদেশে কোটা বলতে কোনো কিছুই ছিল না। এই কোটা না থাকার পরে একজন মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে এক ভদ্রলোক আদালতে গিয়েছে যে এই কোটাটাকে ফেরত আনবার জন্য। তিনি সেই রিট আবেদন করেছিলেন 2021 সালে। আই ডোন্ট নো ওয়াই 2024 সালের জুন মাসে বিচারপতিরা সেটাকে লিস্টে এনেছেন এবং তারা রায় দিয়েছেন যে প্রধানমন্ত্রী যেই 2018 অক্টোবরে যে পরিপত্র জারি করে, অর্থাৎ প্রজ্ঞাপন জারি করে যেই আপনার সরকারি নির্দেশটা দেওয়া হয়েছে যে কোটা আর থাকবে না, আদালত সেটিকে বাতিল করে দেয়। অর্থাৎ প্রধানমন্ত্রী 2018 সালের ওই প্রজ্ঞাপন জারির আগে কোটা যেরকম 30% ছিল সেটি আবার ফেরত আসে। এটি আসবার পরে ছাত্ররা রাস্তায় নামে, তারা বলে যে কোটা আবার ফেরত এসেছে, কিন্তু সরকার বারবারই বলছে যে একেবারেই তা না, কারণ সেটি হাইকোর্টের রায় ছিল। সরকার নিজেই এটার বিরোধিতা করে অ্যাপিলেট ডিভিশনে গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? কোটা বাতিল করেছে সরকার, সেটাকে চ্যালেঞ্জ করেছে একজন ইন্ডিভিজুয়াল, সরকার আবার সেটার বিরুদ্ধে গেছে হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। তার মানে কি সরকার কোটার বিরুদ্ধে, যারা আন্দোলন করছে তারা কিসের বিরুদ্ধে? কোটার বিরুদ্ধে। তাহলে সরকারের দাবি আর যারা আন্দোলন করে তাদের দাবি এক। এই জিনিসটা যখন আমরা বারবার বোঝানোর পরেও তারা বুঝলো না, তখন আমরা বুঝেছি যে আমি যদি ভাতের খিদা আছে এটার জন্য আমি কান্নাকাটি করি, আমার মা যদি ভাতের প্লেট নিয়ে আসে
নিয়ে আসার পরে আমি যদি বলি আমাকে ভাত দাও ভাত দাও ভাত দাও, তো আমার মা বললো ভাতের প্লেট তোমার সামনে, আমি তো নিয়ে এসেছি ভাত। তখন বুঝতে হবে আমি ভাতের জন্য কাচ্ছি না, বুঝতে হবে আমি মাকে বিরক্ত করবার জন্য কাচ্ছি। এই তো ঘটনা। ফলে 5ই আগস্টের পুরো সময়টা আমার জন্য ছিল প্রচন্ড প্রথম দিকে বিস্ময়ের। পরের পরের সময় যখন বুঝেছি যে বিস্ময়ের কিছু নেই, এটা একটা ষড়যন্ত্র, তখন সেখানে বিরক্তির উৎপাদন হয়েছে, ক্রোধান্বিত হয়েছি। কিন্তু বারবারই বলেছি যে কোনো ধরনের রক্তপাত চাই না, রক্তহীন একটা সমাধান চাই। এবং ছাত্ররা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আক্রমণ করেছে, খুন করেছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের উপর গণহত্যা চালিয়েছে। এই আন্দোলনরত শিক্ষার্থীরা সরকার নিজেকে প্রোটেক্ট করার জন্য সেলফ ডিফেন্স করেছে। এইটাতে কিছু হতাহত হয়েছে, কে হতাহত করেছে, কিভাবে হতাহত হয়েছে, এগুলো তদন্তের বিষয়। সুতরাং 5 তারিখের আগের পুরো ব্যাপারটা ছিল ফ্রাস্ট্রেটিং, বিরক্তিকর, রাগের অনেক মিশ্র অনুভূতি। 5 তারিখের পরে যেটা হয়েছে, সরকার যাতে রক্তপাত না হয়, সরকার দেশের মানুষের ভালোর জন্য, আমি অন্তত পক্ষে তাই মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আপনার যেটা করেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন ঠিক আছে, আমি যদি ক্ষমতাতে না থাকলে তোমরা ভালো থাকো, তোমরা যদি তাড়াতে পারো ঠিক আছে। তিনি তখন ক্ষমতা ছেড়ে দেন এবং বাংলাদেশের যারা আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা আপনার বাংলাদেশের আইন শৃঙ্খলা দেখে সেনাবাহিনী, তারাই কর্ডন করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সেফটির জন্য অন্য আরেকটি স্থানে, অন্য আরেকটি জায়গাতে তাকে স্থানান্তরিত করেন। এখন বর্তমানে সেই অবস্থাতেই আছে। ফলে ওইটা আমার জন্য কষ্টের ছিল, যেহেতু আমার প্রধানমন্ত্রী এই ধরনের একটা ঝামেলা তাকে পোহাতে হচ্ছে, সমস্যা পোহাতে হচ্ছে। ফলে আপনার প্রশ্নের যেই উত্তর সেটি হচ্ছে যে 5 তারিখের আগে আমার মিশ্র নানান ধরনের অনুভূতি ছিল। 5 তারিখের পরে খানিকটা বেদনা সিক্ত, কারণ আমি জানি যে এই অবস্থার উত্তরণ ঘটবে এবং আলো আসবে, এবং আমি এটা মনে করি যে আধার কেটে যাবে, এবং একই সাথে মনে করি যে আমি আমার মাথা উঁচু করে আবার বাঁচতে শিখব। বাংলাদেশ এখন যে মৌলবাদের দেশ হয়েছে, যেই পাকিস্তান, আমি বলি পাকিস্তানের থেকেও বাজে অবস্থা হয়েছে। আপনি জানেন যে কি ঘটছে দেশে, গণহত্যা হয়েছে, বাংলাদেশটাকে পুরোপুরি পাকিস্তানিকরণ হয়েছে। সেই জায়গা থেকে আমরা খুব শীঘ্রই ফিরে আসব, এই মুহূর্ত আমার কাছে প্রতিজ্ঞায় এবং প্রতিজ্ঞায়। আচ্ছা, একটা কথা প্রচলিত আছে মোটামুটি, আমরা জানি। আচ্ছা, আপনি কি মনে করেন শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হয়েছেন? উত্তরটা আমি এভাবে দিই, মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। তিনি হয়েছেন আমি এটা বলবো না, কারণ তিনি আসলে এই ধরনের, তিনি কোনোভাবেই বাংলাদেশ থেকে যেতে চান নাই। তিনি তার নিজের দেশে এটাকে ফেস করতে চেয়েছেন, কিন্তু তাকে যেহেতু হত্যা করবার জন্য প্রচেষ্টা করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সেটা বুঝতে পেরেছে, তার ফ্যামিলি মেম্বাররা, ফলে একটা পর্যায়ে তাকে বাধ্য করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, এখনো আছেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা সবসময় বলেন যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ফলে আমার উত্তরটা হবে, বা আমি যেটা বলি বা আমি যেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে তাকে বাধ্য করা হয়েছে, তাকে জোর করা হয়েছে, এবং সে কারণে তিনি এই মুহূর্তে। তার মানে তারা যেটা প্রচার করতেছে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার মানে কি এটা কি তারা এটা বলে একটা তৃপ্তি পাওয়ার জন্য এটা বলতেছে? আর যে আমরা যে সার্কামস্ট্যান্সেস গুলো আমরা যে দেখি, পারিপার্শ্বিক অবস্থা, শেখ হাসিনা দেশ থেকে, আমি যেটা মনে করি দেশ থেকে বাধ্য করা হয়েছে। আপনার কি মনে হয় যে তিনি পদত্যাগ করেছেন? আর যদি তিনি পদত্যাগ করলেন, কার কাছে পদত্যাগ করলেন? আবার তিনি আমরা দেখলাম যে তিনি যে গেলেন সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টার বা অনেক কিছু। তাহলে তিনি যদি পদত্যাগ করেন, তাহলে তিনি কার পরামর্শে বা কার আদেশে তিনি দেশ ত্যাগ করলেন, বা এই হেলিকপ্টার, সেনাবাহিনী ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলে আপনার কি মনে হয় যে শেখ হাসিনা যদি পদত্যাগ করেন তাহলে তিনি দেশের বাইরে গেলেন কার আদেশে, কার পরামর্শে? টোটাল বিষয়টা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি। এটা আমি বললে যতটা না সঠিক মনে হতে পারে কারো কাছে, সবচাইতে বেশি সঠিক মনে হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে বললে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটি নিজের মুখে বলেছেন,
তার সন্তান বলেছেন, আমি ধরে নিলাম তার সন্তান এবং আমরা সেম ক্যাটাগরি আছি, থার্ড পার্টি, যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি বলেছেন তিনি পদত্যাগ করেননি। এটা একটা ব্যাপার। আবার আরেকটি ব্যাপার আপনি জানেন যে বাংলাদেশের যে সংবিধানের যে 57 ধারা আছে, 57 ধারার কয়েকটা পোর্শন আছে। 57 ধারা তো ঠিক না, সংবিধানের ক্ষেত্রে অনুচ্ছেদ। সংবিধানের 57 অনুচ্ছেদের ক এবং খ এই দুটি উপ অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে মাননীয় প্রধানমন্ত্রী কখন পদত্যাগ করেছেন বলে ধরে নেওয়া হবে। একটা স্যাম্পল দেই, একটা হচ্ছে যদি উনি নিজে যদি লিখিতভাবে পদত্যাগ করেন সেটা, দ্বিতীয়ত হচ্ছে তার যে সভাসদরা আছেন অর্থাৎ যে সংসদ সদস্যরা আছেন তারা যদি তার ব্যাপারে বিরুদ্ধ মতামত দেন, অনাস্থা আনেন, সেই ক্ষেত্রে 57 ধারার 2 পরিষ্কার করে বলা আছে যে যদি ওই অনাস্থাটা হয়ে থাকে সেটির ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বলবেন যে সংসদ ডিসলভ করে দিতে। এই ঘটনার মানে সংবিধানটাকে যদি আমরা গণায় ধরি তাহলে সংবিধানের এই একটি ঘটনাও ঘটেনি, ফলে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটা বলা যায় না। আরেকটা সেগমেন্ট এখানে আসবে, যদি তিনি পদত্যাগ করে থাকেন, আমি যদি যুক্তির খাতিরে ধরে নেই উনার পরে যিনি প্রধানমন্ত্রী হবেন, অর্থাৎ আরেকটি ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে জয়ী দল এসে বা সেম দলই জয় করলো, অন্য আরেকজন প্রধানমন্ত্রী হলো, তখন অন্য আরেকজন যখন সিদ্ধান্ত নেওয়া হবে যে ইনি প্রধানমন্ত্রী হবেন তখন তার কাছে উনি হস্তান্তর করবেন। বুঝতে পারছেন? তার মানে মাননীয় প্রধানমন্ত্রী যদি পদত্যাগও করেন, পরবর্তী প্রধানমন্ত্রী আসার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী। পরিষ্কার ব্যাপারটা? এটা কার কথা? আমার কথা না, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কথা। এই সংবিধানের আইনটা কখন হয়েছে? 72 হয়েছে। এটা আমি আজকে আর কালকে আপনি বানাইনি। ফলে সংবিধান আপনাকে মানতে হবে। নিয়ম, সংবিধান কি? সংবিধান একটি দেশের অ্যাপেক্স ল, সর্বোচ্চ আইন, তাই তো? আচ্ছা, এইটা গেল একটা। এখানে আরো ব্যাপার আছে পদত্যাগের ব্যাপারে, আরো দুটো জিনিস যোগ করার আছে। যেমন সেনাবাহিনী প্রধান তিনি একটি সাক্ষাৎকারে কয়েকদিন আগে একটি টিভিকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কখন গেছেন তিনি জানেন না। এর আগে তিনি বলেছেন যে উনি পদত্যাগ করেছেন। তো উনি যদি জানেনই না প্রধানমন্ত্রী কখন গেছেন, তাহলে আগে যে তিনি বলেছেন পদত্যাগ করেছেন সেটা মিথ্যা। আর যদি প্রথমটা সত্যি হয় যে উনি জানে পদত্যাগ করেছে, তাহলে ওনার পরের কথাটা মিথ্যা। তাহলে দুটার একটা কথা মিথ্যা। একটা মানুষের যদি কোনো একটা কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার কোনো কথার উপরে আপনি রিলাই করতে পারেন না। ফলে বেনিফিট অফ ডাউট সব সময় যাকে নিয়ে আলাপ হচ্ছে তার পক্ষে যায়। কাকে নিয়ে আলাপ হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সো বেনিফিট অফ ডাউটটা আপনি মাননীয় প্রধানমন্ত্রীকেই দিবেন। কি দিবেন? হোয়াট ইজ দ্য, এখানে কিন্তু ব্যালেন্স অফ প্রবাবিলিটি না। ব্যালেন্স অফ প্রবাবিলিটি এবং বেনিফিট অফ ডাউট অনেক দর্শকের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে। দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলা দরকার যে এই ধরনের ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট হচ্ছে যে কোনো ধরনের একটা সন্দেহ যদি কোনো ঘটনাতে থাকে তাহলে অলওয়েজ এই সন্দেহের বেনিফিটটা তিনিই পান যাকে অ্যাকিউজ করা হচ্ছে। আর ব্যালেন্স অফ প্রবাবিলিটি হচ্ছে এরকম যে সম্ভাবনা আছে, সেইটাও আসলে যার সম্পর্কে কথা বলা হচ্ছে তার পক্ষে যায়। ফলে বেনিফিট অফ ডাউটটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যায়, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা সঠিক। আচ্ছা, আমার এই আলোচনাটা যদি মানে খুব বেশি দুর্বোধ্য না হয়ে থাকে, বোঝার মতো হয়ে থাকে, তাহলে এটা খুবই পরিষ্কার যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এবং যখন এটা নিয়ে তো বাংলাদেশে ডেফিনেটলি আইন হবে, আদালত হবে, বিচার হবে, সেদিন আপনারা দেখবেন যে এখন যে রেজিম চলছে, যে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো কিছু তো আমার সংবিধানে নাই। আমার সংবিধানে কোনো কিছু নাই। আপনি সেই সংবিধান থেকে একটা জিনের দৈত্য বাইর করলেন, সেই দৈত্য দিয়ে আপনি দুনিয়ার কাজ করলেন। সেই দৈত্যকে আপনি যেইভাবেই সাজান না কেন, ওই দৈত্য তো ওই আইন অনুযায়ী এক্সিস্টই করে না। ফলে এটাকে আমি বলবো একটি দখলদার সরকার। ইন্টারিম গভর্নমেন্ট শব্দটা ভুল। আমি সরকার বলতে রাজি আছি, কিন্তু সরকারের আগে আমি একটি শব্দ বলতেও রাজি আছি, সেটা হচ্ছে দখলদার সরকার। তাহলে আমি আপনাকে সরকার শব্দটা ইউজ করতে পারি। আর আপনি যদি আমাকে বলেন ইন্টারিম গভর্নমেন্ট, নো। ঠিক আছে, মানে আইনি ব্যাখ্যা তো পরিষ্কার।
এই যে গণহত্যা তারা বলতেছে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, তো আমরা জানি এবং আমাদের কাছে সেই এভিডেন্স আছে, তথ্য প্রমাণ আছে যে সেখানে টার্গেটেড কিলিং হয়েছিল। মুগ্ধ থেকে শুরু করে ইভেন সাইদ পর্যন্ত অনেক শিশুর টার্গেটেড কিলিং হয়েছিল, আমাদের কাছে সেরকম ভিডিও আছে। তো তারা সেগুলো তদন্ত না করে সব হত্যাকে তারা ঢালাওভাবে একটা সরকারের উপর চাপিয়ে দিচ্ছে। এবং এটাকে আপনি কিভাবে দেখেন যে এখানে কি তাদেরকে উচিত না যে এখানে তদন্ত করা যে আসলে কারা হত্যা করেছিল, আওয়ামী লীগ হত্যা নির্দেশনা দিয়েছিল কিনা, পুলিশ হত্যা করেছিল কিনা, নাকি এখানে কোনো থার্ড পার্টি লাশের রাজনীতি করার জন্য এটা করেছে? যেহেতু এই আন্দোলনটা ছিল পুরোপুরি একটা ডিজাইনড আন্দোলন এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছে এটা তাদের পরিকল্পনার অংশ হিসেবে ছিল। তো আপনি কি মনে করেন যে এখানে টার্গেটেড কিলিং হয়েছিল এবং এগুলা কি কখনো তদন্ত করে বের করা হবে? আচ্ছা, এই টার্গেটেড কিলিং এর কথাটা বলার আগে আপনি যেই কথাটা বলেছেন গণহত্যা, একটা জিনিস একটু আপনাকে জানা রাখি যে বাংলাদেশের মানুষের সেন্স অফ ল, সেন্স অফ ডায়ালেক্টে সিরিয়াস টাইপের প্রবলেম আছে। একটা লোক 14 মাইল দূরের থেকে দৌড়ে আসলে একটা জোরে বল করলেই সেটা পেস বল হয় না, কিংবা একটা মানুষ ধরেন আস্তে বল করলো ওটা স্পিন বল হয় না। মানুষ মনে করে আস্তে মারলে স্পিন, জোরে মারলে পেস। ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ মনে করে অনেক মানুষ যেহেতু মারা গেছে তাই এটা একটা গণহত্যা। অনেক মানুষ মারা গেলে, অনেক মানুষ যদি কোথাও মারা যায় সেটা হত্যা বটে, কিন্তু গণহত্যা হওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। মানে এগুলা কে কাকে বোঝাবে আমি জানি না। বাংলাদেশের মানুষকে শিক্ষা দেওয়া খুবই কঠিন একটা ব্যাপার। মাথা শোনেন, আমি আপনাকে একটু বাংলায় বোঝাই। ধরা যাক যে কোনো একটা প্রোটেস্ট হচ্ছে, উভয় পক্ষের সংঘর্ষের ফলে এক পক্ষে ধরেন 500 জন লোক মারা গেল। আপনার মনে হলো যেহেতু 500 জন লোক মারা গেছে তাই তাই অনেকগুলো মানে অনেক গণ, তাই এটা গণহত্যা। বাংলাদেশের মানুষের কথা হচ্ছে ওই যে আপনাকে বললাম, আস্তে মারলাম বল স্পিন, জোরে মারলাম বল পেস। আসলে ব্যাপারটা এত সরল না। এই যে কথায় কথায় গণহত্যা গণহত্যা, গণহত্যা হওয়ার জন্য যে সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড কিলিং এর ক্রাইটেরিয়া আছে, একটা সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে হত্যা করবার যেসব উপাদান আছে বা এটা হওয়ার জন্য, মানে এগুলো প্রমাণ করবার জন্য বা সূক্ষ্ম সূক্ষ্ম উপাদান দেখার জন্য যে থ্রেশহোল্ড আছে, প্রথমত দেখতে হবে এগুলা এই ক্রাইটেরিয়ার মধ্যে সেট করে কিনা। দেন আপনি বলবেন গণহত্যা হয়েছে। বললেই হইল না যে শেখ হাসিনার আমি গণহত্যার বিচার করব, ব্যাপারটা গণহত্যা হয়েছে কিনা আগে এইটা আপনাকে জানতে হবে, নাম্বার 1। নাও টার্গেটেড কিলিং, টার্গেটেড কিলিং হয়েছে কি হয়েছে না ভাই, এটা আমি বললে বলবে যে বাংলাদেশ আওয়ামী লীগ আমি সমর্থন করি, আমি তাদের পক্ষে লিখি। আমার কথার ভ্যালু এখানে ধরেন আমি নিজেই দিলাম না, আমি আমার নিজের কথাই ভ্যালু করলাম না, একদম দর্শকদের সামনে এটা বলি, তাহলে আমি কার কথা ভ্যালু করব? খোদ উপদেষ্টাদের একজন বলছে, আমি না, উপদেষ্টাদের একজন বলছে যে এইখানে 7.6 মিলিমিটার রাইফেল পাওয়া গেছে, যেটা বাংলাদেশের পুলিশ ইউজ করে না। তার মানে কি এইখানে আইনের বাইরে আপনার হয়েছে। আমার কাছে একটা ভিডিও আছে, আমি সেখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সাথে এক দাড়িওয়ালা মোল্লা AK-47 নিয়ে যাচ্ছে। সে কে? মানে এটা পরবর্তীতে, এটা 5 বছর পরবর্তীতে। তাহলে ওরা কে? একইভাবে এই গতকালকে একটা ভিডিও দেখলাম ভাইরাল হলো, সেই ছেলেটা বলেছে জামাতের লোকেরা কিভাবে গুলি করেছে। আমাদের কাছে আরো ভিডিও আছে। প্লাস আপনার এই যে শিমুল নামে, নিঝুম নামে একটা ছেলে, ওর নাম হচ্ছে না নির্জন, তো হচ্ছে কদিন আগে ছুরিকাঘাত হলো আর্মির। এই যে মনিরুল ইসলাম নিঝুম নামে চিটাগাং ইউনিভার্সিটি একটা ছেলে পরিষ্কার করে বলল যে তার বন্ধুকে সে কিভাবে নিজের হাতে হত্যাকাণ্ড হতে দেখেছে। যে সে বলেছে যে যেইভাবে পুলিশরা যেই জায়গাতে ছিল সেই জায়গাতে তো কোনো লোক ছিল না, হঠাৎ করে পেছন থেকে গুলি এসেছে। তারপর আমরা আরেকটা জায়গাতে দেখেছি যে পুলিশ হচ্ছে ধরেন অনেক দূরে আর আন্দোলনকারীরা হচ্ছে এইদিকে, মাঝখানে একটা দেয়াল, হঠাৎ করে কে জানি আন্দোলনকারীদেরকে একটা গুলি করেছে। পুলিশ এরপরে আস্তে আস্তে ওই লোক কিন্তু মারা গেছে, কিন্তু পুলিশ নাই। আমার কাছে সেই ভিডিওটাই আছে। সুতরাং টার্গেটেড কিলিং হয়েছে, এটা তদন্ত ইউনূস সরকার করবে, এটা আমার এমনটা মনে হয় না, আমি এটা বিশ্বাসও করি না। তবে একদিন এই সমস্ত কিছুর ফাইন্ড আউট করা হবে, তদন্ত হবে। ডক্টর ইউনূস খোদ গতকালকে তো জানেন এই যে ইউনাইটেড নেশনসে বলেছে যে এটা একটা প্রি প্ল্যান্ড একটা মানে হত্যাকাণ্ডের ঘটনা হবে, একটা প্রি প্ল্যান্ড ঘটনা।
তার মানে কি, কয়জন মারা যাবে, কে মারা যাবে, কাকে মারতে হবে, সরকার কিভাবে উৎখাত হবে, সবই প্ল্যানের অংশ। তার মানে এই প্ল্যানটা কি ইউনূসও জানতেন? ও তো নিজেই বললো। যদি উনি জানতো কিনা এটা তো ও নিজেই আপনার ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে বলেছে, ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড, ওয়েল আর্টিকুলেটেড। সো যে মানুষটা বলছে ওয়েল কনস্ট্রাক্টেড, আর্টিকুলেটেড, প্রি প্ল্যান্ড, তাহলে তো সে জানতোই, আমি কিছু বলি নাই। তাহলে যেহেতু উনি জানতেন এবং উনি একজন নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল বিজয়ী, যেহেতু উনি জানতেন যে এরকম কিছু ম্যাসাকার হইতে পারে, তাহলে উনার কি উচিত ছিল না এটা সরকারকে জানানো বা কোনো কিছু? তার মানে কি এই ঘটনার সাথে তিনিও জড়িত হয়ে যাচ্ছেন এবং তাকেও কি কারণে শাস্তি? প্রথমত তো উনার তো অন্য কারণে রাষ্ট্রদ্রোহিতার মামলা ওনার মাথায় আছে। দ্বিতীয়ত হচ্ছে কি, এই যে পরিকল্পনার অংশ হিসেবে তারও কি বিচারের আওতায় আনা যাবে ভবিষ্যতে? আনা তো যাবেই। আমি বরঞ্চ প্রার্থনা করি, আমি দোয়া করি, আমি চাই যে তিনি যাতে বেঁচে পড়তে কয়েকটা বছর একটু বেঁচে পড়তে থাকেন, ভালো থাকেন। তাহলে কে খুন করেছে না খুন করেছে, শান্তিতে কে নোবেল পেয়েছে, সব দেখতে পাবেন সামনে। এই যে জঙ্গি সন্ত্রাসীদেরকে 5 আগস্টের পর থেকে কোনো ক্রাইটেরিয়া ছাড়াই, আমি জানি না কি কারণে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। লাস্ট যে আর্মির একজন অফিসার, নির্জন হয়তো তার নাম, কক্সবাজারে যিনি মারা গেলেন লাস্ট কয়েকদিন আগে, তাকে যে মারছে, আমরা দেখলাম যে 2 জুলাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কক্সবাজার থেকে কয়েকজন ডাকাত গ্রেপ্তার করা হয়েছিল, তার মধ্যে হেলাল একজন ছিল। এবং 5 আগস্টের পরে আমরা শুনেছি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো মানে কি কারণে ছেড়ে দেওয়া হলো, এবং তাকে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু নির্জন হত্যার কাণ্ডটা ঘটছে। কিন্তু এই সম্পর্কে আপনি কি বলেন যে কি কারণে ছেড়ে দেওয়া হলো এবং দেখেন, কি সরকার নেবে? আমি সেনাবাহিনীর একজন অফিসার মারা গেছে, এইটা নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, সেই আলোচনাটাও আমার কাছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড নিয়েই আসলে দুঃখ পাওয়া উচিত, কিন্তু একইভাবে আলোচনা হচ্ছে না যে জামাত শিবিরের ছেলেরা কিভাবে পুলিশকে হত্যা করেছে, প্রায় 1100-1200 পুলিশকে হত্যা করেছে। যাই হোক, আমি এগুলোকে, অনুভূতিকে আমি আলাদা করে দেখছি না, সব হত্যাই সমান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি তো অনেক দূর পর্যন্ত গেছেন, আপনি একেবারে কাছাকাছিই থাকেন না। 3 দিন আগে আনসার আল ইসলাম ফিল হিন্দাল সার্কিয়া, এদের 32টা জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনার কি মনে আছে যে ওই যে কুকি চিনদের সাথে তারা মাসে 3 লাখ টাকার চুক্তিতে ট্রেনিং ক্যাম্প করেছে, তাদের ভিডিও আমরা দেখেছি। আপনি যেই দেশে আল কায়দার জঙ্গিকে ছেড়ে দিচ্ছেন, আপনি যেই দেশে ট্রেনিংরত অবস্থাতে ভিডিও থাকার পরে আপনি এইসব জঙ্গিদেরকে ছেড়ে দেন, সেইখানে আপনি আশা করেন আর্মি অফিসার মারা যাবে না। দেশটা যে এখনো পর্যন্ত বোম দিয়ে উড়িয়ে দেয়নি, এটাই তো অনেক বেশি। শুধু কি তাই, এই আন্দোলনের সময় 2700 জঙ্গিকে নরসিংদীর কারাগার থেকে মুক্ত করে দিয়েছে। এই হত্যাকাণ্ডগুলো ওই পুলিশকে কারা মেরেছে, কারা জড়িত ছিল? হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সংগঠন, তারা মিছিল বের করেছে, তারা মানে ঘোষণা দিয়ে বিবিসিকে বলছে যে আমরা এই আন্দোলনে ছিলাম। তাহলে এই দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে আপনি নিজে করছেন, আবার বললে আপনি খুবই বলছেন যে না, আপনারা এখন সমালোচনা করছেন। আপনারা জঙ্গিকে ছেড়ে দিচ্ছেন, সেই জঙ্গিরা আর্মি অফিসারদেরকে হত্যা করছে, পুলিশকে হত্যা করছে, এবং আপনারা কিছু করছেন না। এবং ওয়েস্ট এখন কোনো কথাও বলছে না। এটা হচ্ছে ওয়েস্টের চরিত্র। সুতরাং সবগুলো অপরচুনিস্ট একসাথে হয়েছে, সবগুলো অ্যানার্কিস্ট একসাথে হয়েছে। এবং ওই যে তুমি কে আমি কে, রাজাকার বলেছে, এখন আমাকে বলতে হবে যে আমি কে তুমি কে, ফ্যাসিস্ট কে বলেছে অ্যানার্কিস্ট আর অপরচুনিস্ট আমাকে বলছে ফ্যাসিস্ট। মানে যে নৈরাজ্যকারী আর যে হচ্ছে সুবিধাবাদী, সে আমাকে বলছে ফ্যাসিস্ট, আর সেই অপরচুনিস্টরা বলছে যে 5ই আগস্টের এগেইনস্টে যারা একটা লাইন লিখেছে তাদেরও বিচার হবে। ফ্যাসিস্ট কারা তাহলে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই 15টা বছরে যেই পরিমাণ সমালোচনা আওয়ামী লীগের হয়েছে, চোর ডাকাত গুন্ডা বদমাশ বলে বঙ্গবন্ধুকে পর্যন্ত নোংরা ভাবে আক্রমণ করেছে এই নূর টুর, এরা কোনোদিন তাদেরকে জেলে যেতে হয়নি, আর এখন কথাই বলা যাবে না। আমরা জানি বিশ্বে, শুধু বাংলাদেশে না, বিশ্বে একটা আলোচিত ঘটনা হচ্ছে আয়নাগর। নামটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, হাওয়া ভবন থেকে ভালো লাগছে। তো
যে আয়নাগর থেকে 5 আগস্টের পর থেকে একের পর এক মানুষজন আসছে, নানা রকম কল্প কাহিনী প্রচার করা হচ্ছে, কাহিনীগুলো শুনতে অনেক ভালো লাগতেছে, অনেকে গামছা টামছা নিয়ে আসতেছে, অনেকগুলো কাহিনী। তো যে আয়নাঘর নিয়ে সারা বিশ্বে আলোচিত, বাংলাদেশে আলোচিত, এবং এই আয়নাগরকে কেন্দ্র করেই একটা সরকার বিরোধী মনোভাব প্রবলভাবে সৃষ্টি করা হয়েছে। এবং এত আলোচিত আয়নাগর, সেই আয়নাগর সম্পর্কে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আয়নাগর বন্ধ করে দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে, যে আয়নাগর নিয়ে এত কথা, যে আয়নাগর নিয়ে আওয়ামী লীগের সমালোচনা, শেখ হাসিনার সমালোচনা, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো হবে, এই অনেক কিছু, এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে কোনো সাংবাদিককে নিয়ে আয়নাগর না দেখাইয়া, বা কোনো সুশীল সমাজ, তথাকথিত সুশীল সমাজ বা কাউকে, বা ইন্টারন্যাশনাল মিডিয়াকে, বাংলাদেশের মিডিয়াকে না দেখাইয়া আয়নাগর বন্ধ করে দেওয়াটাকে আপনি কিভাবে দেখেন? ব্যাপারটা হচ্ছে এমন যে, ধরেন যেটার অস্তিত্ব নাই সেটা খোলা হয়েছে, সেখানে খোলা হওয়ার পরে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা আবার বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যে কোনোদিন জন্মায়নি তার মৃত্যু হয়ে গেছে, ব্যাপারটা একেবারেই তাই। তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে আয়নাঘর বলে কিছু নাই? মজার ব্যাপার হচ্ছে যে, সরকারের সাথে অনেক ধরনের পাঙ্গা নেওয়া যায়, শেখ হাসিনার পিন্ডি চটকানো যায়, আপনি রাজনীতিবিদদের বিরুদ্ধে অনেক কিছু বলতে পারবেন, কিন্তু পারবে না হচ্ছে আর্মির সাথে। এখন আয়নাঘর নিয়ে কেন বলে না জানেন? কারণ সেনাবাহিনীর কেউ যখন অপরাধ করে তখন তাদের বিচার প্রক্রিয়া আছে, ওই বিচার প্রক্রিয়ার পরে তাদের সেখানে সেল আছে, তারপরে অনেক সময় শর্ট টার্মে শাস্তি দেওয়া হয়, অনেক সময় জঙ্গিদেরকে ধরে জয়েন্ট ইন্টারোগেশন সেল বলে সেল আছে। এইসবের জন্য যেই বিল্ডিংটা ছিল এইটার নাম দিয়েছে তারা আয়নাঘর। যারা এটার নাম আয়নাঘর দিয়েছে তারা জানে আয়নাঘর টায়নাঘর মানে এটা তো একটা নাম। এইটা বাংলাদেশে সবসময় ছিল জয়েন্ট ইন্টারোগেশন সেল। তো আপনি এই দেশে, আজকে আমরা এখানে আমেরিকাতে আছি, আমেরিকাতে একটা টেরোরিস্টকে ধরলে কোথায় নিয়ে যায়? ব্রিটেনে টেরোরিস্ট ধরলে কোথায় নিয়ে যায়? ওদের গোপন জিজ্ঞাসাবাদের জায়গা আছে। দেখার বিষয় হচ্ছে সেখানে টর্চার হচ্ছে কিনা। আমার প্রশ্ন হচ্ছে, আয়নাঘরে টর্চার হয়েছে, আয়নাঘরে টর্চার করে কেউ মারা গেছে, আয়নাঘরে টর্চার করে তাকে করা হয়েছে, এই পর্যন্ত কোনো আদালতে এই আয়নাঘর যেহেতু সেনাবাহিনী চালিয়েছে বলে বলা হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা দেখ, ওই যে ওয়াকারের বিরুদ্ধে মামলা দেখ, হুজুরটা মানে আর্মির হুজুর যে আছে সবচেয়ে বড় মৌলবাদী, ওর বিরুদ্ধে মামলা দেখ, ওর বিরুদ্ধে মামলা দিয়ে বলুক যে আপনি আর্মির চার্জে আছেন, আয়নাঘর আপনার এরিয়াতে ছিল, আপনার বিরুদ্ধে মামলা। সেটা দেয় না কেন? সেইটার রাগটা মানে আর্মিকে কিছু করতে পারে না, রাগ মিটাই হচ্ছে শেখ হাসিনার উপরে। তাহলে আমাদেরকে দেখাক। তাহলে এই যে আজমি বা মাইকেল চাকমা, তো ওরা কোথায় ছিল? মানে ওরা কি আত্মগোপনে ছিল? মানে ওরা কই থেকে বের হয়ে আসলো? মাইকেল চাকমা মামলা করুক, মাইকেল চাকমা মামলা করে সেটা প্রমাণ করে আসুক, আমরা জানি। তারপরে আজমির যে এই গামছা 8 বছর ধরে কান্নার চোখের পানি মুছছে, এটা প্রমাণ করুক। হ্যাঁ, তারপরে আপনি কি জানেন যে আজমি কি করতো? আজমি 2010 সালে 11 সালে সমস্ত জুনিয়র অফিসারদের এগেনস্টে একটা চিঠি পাঠিয়েছিল, ওদেরকে এগেনস্টে না, তা লিখেছে যে তোমাদেরকে বিপ্লব করতে এগিয়ে আসতে হবে, তোমরা দখল করো, এই সরকারকে তোমরা হটাও, এগুলো বলে সে বিশাল তখন মিছিল করতো। ওকে জিজ্ঞাসাবাদের জন্য তখন সেনাবাহিনী ডাক দিয়েছিল বলে আমি শুনেছি। ও যে অভিযোগ করছে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে, একবারের জন্য তো অভিযোগ করছে না সেনাবাহিনীর উপরে। সেনাবাহিনীর উপরে অভিযোগ করুক, তারপরে তাকে যে জিজ্ঞাসাবাদ করেছে তাদেরকে অভিযোগ করুক, তাদের নামে পারলে সে মামলা করুক, প্রমাণ করুক, তারপর আমরা বুঝবো। যেই জিনিসটা নাই, যে জিনিসটার বিরুদ্ধে অভিযোগ আসলো না, কাউকে টর্চার করেছে, এখন সে মুক্ত, বলছে সে মুক্ত, সে মামলা করছে না কেন? আর মামলা যদি করে তাহলে মামলাটা শেষ হোক, দেখেন আমরা দেখবো কি আছে, আয়নাঘর আছে না নাই। ডক্টর ইউনূস এই জাতিসংঘের যে অধিবেশনে যোগদান করছিল, নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মানে সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিলেন যে বাংলাদেশে যে স্ট্রিট ভায়োলেন্স বা মব লিঞ্চিং যে হচ্ছে, এইটার সম্পর্কে তার মতামত জানতে চাইছিল। এবং বাংলাদেশ প্রশ্নে এই সমস্ত প্রশ্ন করায় তিনি খুবই বিরক্ত বোধ করেছিলেন, এবং তিনি পাল্টা প্রশ্ন করেছেন যে প্রমাণ দেখাইতে। এবং বাংলাদেশের স্ট্রিট ভায়োলেন্স বা মব লিঞ্চিং বা মব জাস্টিস যে নামে আমরা ডাকি না কেন, অর্থাৎ উশৃঙ্খল জনতার উন্মাদনা বা বিচার যেটাই বলি না কেন, এরকম কোনো ঘটনা ঘটতেছে না। উল্টো তিনি সাংবাদিককে বলছেন যে বাংলাদেশে গিয়ে তাকে উদাহরণ তুলে ধরার জন্য।
কিন্তু আমরা দেখতেছি যে 5 আগস্ট পর থেকে যা হয়েছে সবই হচ্ছে এই মবের মাধ্যমে বা মবের ডেফিনেটলি মূল্য। ডেফিনেটলি এই সম্পর্কে তাহলে কি উনি মিথ্যাচার করছেন? হ্যাঁ, মিথ্যাচার তো তিনি প্রতিদিনই মিথ্যাচার করছেন। ডক্টর ইউনূস মানে আমাদের কাছে এই মুহূর্তে আমি আপনাকে একটু জাস্ট এই প্রশ্নটার বাইরে গিয়ে বলি, আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতির। দুর্নীতি যখন থাকবে সেই দুর্নীতির মধ্যে মিথ্যাচার ছাড়া দুর্নীতি হয় না। সেই দুর্নীতি, তার অর্থ পাচারের ব্যাপারে অভিযোগ তো আছেই, এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে কিছুদিন আগে সে 13 কোটি টাকা ট্যাক্স দিতে বাধ্য হয়েছে, চেক আপনারা নিশ্চয়ই দেখেছেন। ওইটার ব্যাপারে সে বলছে যে এইটা আমার লয়ার জানতো, আমি জানতাম না। আপনি এত বড় নোবেল লরিয়েট, আপনি জানতেন না যে কোনটা ট্যাক্স দেওয়া লাগবে আর কোনটা ট্যাক্স দেওয়া যেত না? তো মিথ্যা সবাই জানে। যে চুরিতে ধরা পড়ার পরে মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলে, যেখানে দিনের পর দিন মানুষকে মব লিঞ্চিং করে মারছে, খুন করছে, একজন লোক ও আওয়ামী লীগ 5ই আগস্টের সাপোর্টার ছিল না এরকম বলে বলে মারছে। এমনকি এখানকার যে কথিত সমন্বয়করা, তাদের মধ্যে একজন আছে চিটাগাং ইউনিভার্সিটির রাফি নামে একটা ছেলে, যে নিজে মুক্তিযোদ্ধা কোটাতে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে মুক্তিযোদ্ধা কোটার এগেনস্টে গেছেন। সেই ছেলেটাকে তখন মনে আছে, সে বলছিল 15 সেকেন্ডে এক্স্যাক্টলি 15 সেকেন্ডের ভিতর সাংবাদিককে চলে যেতে। সেই ছেলেটি আজকে থেকে 3-4 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এই বলে যে 5ই অগাস্টের বিরোধিতা যারা করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। মানে আপনি যদি বলেন যে আমি 5ই অগাস্টের এই যে তোমরা যেটাকে আন্দোলন করেছো এই আন্দোলনের সাথে আমি একমত নই, এইটা বললেও আপনার বিচারের আওতায় আনতে হবে। এরকম একটা বাস্তবতাতে যখন ইউনূস বলে যে মব লিঞ্চিং হচ্ছে না, এইটার অস্তিত্ব নাই, বা তোমরা দেখে আসো, বা হোয়াট এভার ইট ইজ, তো মানে বলা যায় মানে জলজ্জান্ত মিথ্যাচার। ওর জীবনী কেটেছে মিথ্যাতে, ওর জীবনী কেটেছে অসাধু উপায়ে। অসাধু উপায়ে এটা প্রমাণ সহ আছে, যেমন ট্যাক্স দিতে হয়েছে। সুতরাং যখনই তাকে ট্যাক্স ফাঁকির ব্যাপার আসে, মিথ্যাচার আছে। তারপরে এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে, তার নামে তো অনেকগুলো মামলা ছিল, কিন্তু উনি ক্ষমতায় আসছেন বা আসার আগেই তার মামলাগুলো কোন ক্রাইটেরিয়াতে এগুলো ক্ষমতার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করেছে একজন প্রধান, মানে সবকিছুই তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তিনি ক্ষমতায় আসার পরপর, মানে অবৈধভাবে ক্ষমতায় আসার পরপর তার সমস্ত মামলা খারিজ হয়ে গেছে। তাহলে বুঝতে হবে যে বিচারকে তার নিজের গতিতে তিনি চলতে দেন নাই। আইনের প্রতি, বিচারের প্রতি তার কোনো ধরনের সম্মান নাই। এগুলো তো প্রমাণই করে। শোনেন, ওয়েস্ট কি বললো তার ব্যাপারে, বা ওয়েস্ট তার পক্ষে থাকলো, আমি না এইসব ব্যাপারে একেবারে, কারণ ওয়েস্ট তাকে এখানে বসিয়েছে। সুতরাং ওরা দুই গ্রুপ মিলেই এখন অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করবে। আপনি একটু খালি চোখে দেখার চেষ্টা করেন যে একটা লোকের নামে এত এত মামলা রাতারাতি সেগুলো খারিজ হয়ে যায়, আবার সেই লোকটাই বলছে আইনের প্রতি আমার বিশ্বাস আছে, আমার আইনের প্রতি খুবই আস্থা আছে। এই আর কি, ও একটা মিথ্যুক। আচ্ছা, যেহেতু আমরা এটা মোটামুটি বাংলাদেশের যে সংবিধান সে অনুযায়ী প্রধানমন্ত্রী এখনো বলবৎ আছেন শেখ হাসিনা, আবার এদিকে দখলদার সরকার, ইউনূসের নেতৃত্বাধীন দখলদার সরকার। শেখ হাসিনা কি চাইলে মানে আইনি কোনো পদক্ষেপ নিতে পারেন তার প্রধানমন্ত্রীত্বের জন্য, এবং সেটা যদি নিতে চান তাহলে সেটা কি ইন্টারন্যাশনাল কোনো প্রেক্ষাপটে, আন্তর্জাতিক আদালত বা দেশীয় আদালত, কি?